নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 6 জানুয়ারি মার্কেটে একটা বড় ডিসরাপশন এসেছে। সেন্সেক্সে প্রায় 1200 পয়েন্টের উপর পতন হয়েছে, নিফটি 380 পয়েন্টের উপর পতন হয়েছে। এক সময় নিফটি 420 পয়েন্টের উপর কিন্তু পতন দেখে ফেলেছিল এবং জানুয়ারির আজকে 6 তারিখ অবধি মার্কেট প্রাথমিকভাবে অর্থাৎ জানুয়ারির প্রথম কয়েকটা দিনে যেটুকু লাভ করেছিল সেটা গত দুদিনে কিন্তু মার্কেট ধুয়ে একেবারে সাফ করে দিয়েছে। আজকের সার্বিকভাবে এই গোটা বছরের জন্য নিফটি এবং সেন্সেক্স মোটামুটি নেগেটিভ টেরিটরিতে ঢুকে গিয়েছে এবং তার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। তবে যেটা সবচেয়ে বড় কারণ হিসাবে ধরা রয়েছে সেটা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সত্যি সত্যি সেটা কোনো ভয়ের কারণ কিনা সেটা নিয়েও আজকের আমাদের আলোচনা হবে। কিন্তু যাই হোক না কেন, মার্কেটে আজকের এমন কোনো সেক্টর ছিল না যেটা এই আতঙ্কের কারণে আমরা কারেকশন দেখিনি। অর্থাৎ সমস্ত সেক্টরসে সমস্ত ইরেসপেক্টিভ অফ সেটা ডিফেন্সিভ সেক্টর হোক বা হেলথ কেয়ার সেক্টর হোক, সমস্ত সেক্টরে কিন্তু আজকের আমরা নেগেটিভ সেন্টিমেন্ট দেখেছি। এছাড়া এফআইআইস যে আউটফ্লো চলছিল, হ্যাঁ হতে পারে সেটা অক্টোবর নভেম্বর মাসে সবচেয়ে বেশি ছিল, ডিসেম্বর মাসেও বেশ খানিকটা বজায় ছিল, জানুয়ারি মাসেও এফআইআইসরা নতুনভাবে বিক্রি বাটা করে তারা বেরিয়ে যাচ্ছেন কিনা সেটা আরো কয়েকদিনের ট্রেন্ড আমাদের দেখতে হবে। তবে এটা ঘটনা যে আমেরিকান মার্কেট এখনো অবধি বেশ উৎসাহিত এবং উত্তেজিত হয়ে রয়েছে। তার কারণ তাদের ধারণা, যেহেতু ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফর আমেরিকানসের কথা নিরন্তর বলে চলেছেন, তার ফলে আমেরিকার হয়তো বা কিছু ভালো হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা যদি দেখি বিশ্ব জুড়ে ডলার যদি দেখা যায়, ডলার অন্যান্য কারেন্সির তুলনায় ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে এবং কেবলমাত্র আমরা যে ভারতীয় আমাদের যে টাকা রয়েছে সেটা আজকে ডেফিনেটলি আবার সর্বকালীন নিম্নস্তর ছুঁয়ে গেছে এবং ডলার আজকে ট্রেড করেছে 85 টাকা 82 পয়সায়। অর্থাৎ এটাই ছিল রুপির সবচেয়ে দুর্বলতম দিন ডলারের এগেনস্টে। সুতরাং সেইটা একটা কজ অফ ডেফিনেট কনসার্ন তো বটেই, কিন্তু এর সঙ্গে মাথায় রাখতে হবে কেবল যে ভারতীয় মুদ্রা ক্রমাগত ডেপ্রিসিয়েট করে যাচ্ছে তেমনটি নয়, সেখানে চাইনিজ কারেন্সি রেনএমবি সেটাও কিন্তু ক্রমাগত সেটা ডিক্লাইন দেখেই চলেছে আমেরিকার ডলারের এগেনস্টে। অর্থাৎ আমেরিকান ডলার এই মুহূর্তে যেটাকে বলে পূর্ণাঙ্গ রাজত্ব করছে গোটা বিশ্ব জুড়ে। রেনএমবিতে যে পতন চলছে তার পেছনে ডেফিনেটলি কিছু কারণ রয়েছে, তার মধ্যে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের হুমকি রয়েছে যে তিনি 60% ট্যারিফ অবশ্যই ইম্পোজ করতে চলেছেন চাইনিজ বিভিন্ন পণ্যের উপর এবং সেটা যে খুব একটা তিনি হালকাভাবে বলছেন তেমনটি নাও হতে পারে। এবং ভারতের ক্ষেত্রেও একটা আশঙ্কার বাতাবরণ তো ডেফিনেটলি তৈরি হচ্ছে। যতখানি বন্ধুত্বপূর্ণ আচরণ ইলেকশনের আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে করছিলেন, এখন কিন্তু তার মনোভাব সম্পূর্ণভাবে বদলে গেছে কিনা আমরা জানি না, নাকি কেবল মুখের কথা, কিন্তু তার বিভিন্ন মূলক যেগুলো আলোচনা বা বিদ্রুপমূলক যে কথাবার্তা তিনি ভারত সম্বন্ধে বলছেন তার কিন্তু এফেক্ট পড়ছে সেখানকার বসবাসকারী কিন্তু ভারতীয় বংশোদ্ভূত মানুষজনের ওপর এবং রেসিজম যেটাকে বলে সেই র্যাম্পান্ট রেসিজম কিন্তু অন দ্য রাইজ আমেরিকাতে। সুতরাং আমেরিকার এই মুহূর্তে ভারতবর্ষের জন্য মারাত্মক ভালো আপাতত তো আমরা এরকম কোনো ইঙ্গিত দেখছি না। হ্যাঁ, কোনো মারাত্মক বিরূপ স্টেপ এখনো অবধি আমেরিকা ডেফিনেটলি ভারতের উপর নেয়নি, যেমন ট্যারিফ ইম্পোজ করা। তবে এই সমস্ত কিছু আমরা নেগোশিয়েট করতে পারবো কিনা, কত নেগোসিয়েশনস হবে কিনা বিভিন্ন ট্যারিফের ওপর, সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু সামনে 4 বছর ডোনাল্ড ট্রাম্প যেটা করতে পারেন সেটা কিন্তু ভারতীয় শেয়ার বাজারকে ক্রমাগত বিব্রত করে যেতেই পারে এবং অবশ্যই তার উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে। এইবার 2 নম্বর, এইটা গেল 1 নম্বর গেল ডলার, 2 নম্বর গেল ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রেসিডেন্ট হওয়ার জন্য যে দিনটা নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ 20 জানুয়ারি, সেই দিন তিনি শপথ নেবেন।
এবং 3 নম্বর হচ্ছে HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস বলে একটি ভাইরাস, যেটা সম্প্রতিকালে চায়নাতে ভালো ছড়িয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, বিভিন্ন সংবাদপত্রে সেটা বেরোচ্ছে এবং যেটা একটা আতঙ্কের পরিমণ্ডল সৃষ্টি করেছে। এটা ঘটনা প্রথমেই ক্লিয়ার করে নেওয়া ভালো যে COVID-19 বা SARS-2 ভাইরাস যেটা ছিল, যেটা ফেটালিটি রেট বলুন বা মর্টালিটি রেট বলুন, যেটা গোটা বিশ্ব জুড়ে একেবারে মানুষকে মানসিকভাবে শেষ করে দিয়েছিল, তার তুলনায় কিন্তু HMPV ভাইরাস তেমন কিছুই নয় ইন টার্মস অফ ফেটালিটি এবং মর্টালিটি রেট। এটা কিন্তু ডাক্তাররাই বলছেন। হ্যাঁ, তার জন্য কশাস হতে হবে। ল্যান্ডসেট গ্লোবাল হেলথ বলে একটা জার্নাল আমি পড়ছিলাম আজকে, সেখানে ওনারা বলেছেন যে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই ধরনের HMPV ভাইরাস। মনে রাখতে হবে 2002তেই কিন্তু এই ভাইরাস অলরেডি সেটা খুঁজে বের করা হয়েছিল এবং এটা কিন্তু এরকম নয় যে চায়না থেকেই আমদানি করা হচ্ছে, এটা বিশ্বের সব জায়গাতেই থাকে HMPV ভাইরাস এবং অনেকটা কোল্ড ফ্লুর মতন আচরণ করে থাকে। এরা সাধারণত তাদেরকে অ্যাটাক করে যাদের উইক ইমিউন সিস্টেম রয়েছে বা যাদের ইমিউন সিস্টেম কম্প্রোমাইজড রয়েছে বিভিন্ন বিকজ অফ ডিফারেন্ট ড্রাগস। 3 নম্বর হচ্ছে যে ছোট ছোট বাচ্চা, তারা সাসেপ্টেবল এই ধরনের ভাইরাসের জন্য, এবং বৃদ্ধ মানুষ যাদের ইমিউনিটি সেই অর্থে মারাত্মক শক্তিশালী নয়, সেই ধরনের মানুষজনের জন্যই কিন্তু এই ধরনের ভাইরাস বেশ ক্ষতি করতে পারে। এবং মনে রাখতে হবে কি HMPV ভাইরাস কি COVID-19 ভাইরাস, এরা দুটোই কিন্তু রেসপিরেটরি প্যাথোজেন। তবে যেটা গোটা আমাদের যে হেলথ মিনিস্ট্রি রয়েছেন তারা ডেফিনেটলি বলে দিয়েছেন যে এটা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার মতন ডেফিনেটলি কিছু এখনো হয়নি। যদিও ব্যাঙ্গালোরে ব্যাপটিস্ট হাসপাতালে দুটি অতি কম বয়সের শিশু, তাদের এই সংক্রমণ ধরা পড়েছে, একজনের বোধহয় সম্ভবত 6 মাস এবং একজনের 3 মাস, এরা সংক্রমিত হয়েছেন। তবে এইটা ডেফিনেটলি চিন্তার ব্যাপার। এইটা আমরা কিভাবে নেগোশিয়েট করি, এটা আমরা কিভাবে ট্যাকল করি, এইটা হচ্ছে আমাদের এই মুহূর্তে এটাই কিন্তু আমাদের একটা আশঙ্কার কারণ এটা বলা যেতে পারে। তবে ডেফিনেটলি আমরা যেভাবে COVID-19 ওভারকাম করতে পেরেছি, এই ধরনের এখন কোনো ভাইরাসের প্রাদুর্ভাব বলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ছি, আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। এইবার দেখুন আজকের মার্কেটে যে কারেকশন এসছে সার্বিকভাবে, সেইটা পেছনে ডেফিনেটলি এই ধরনের আশঙ্কা তো 1 নম্বর কাজ করতেই পারে। এইটাই যে একমাত্র কারণ সেটা নাও হতে পারে। 2 নম্বর যেটা দাঁড়াচ্ছে, এর ফলে কেবলমাত্র একটা সেক্টর না, সমস্ত সেক্টর এফেক্টেড হয়েছে, অলরেডি বলেছি। দেখুন আদানি গ্রুপ অফ কোম্পানিজের অধিকাংশ সেক্টর নেগেটিভে চলে গেছে, মেটাল সেক্টর সমস্ত যে বড় বড় কোম্পানিজগুলো রয়েছে সেটা নেগেটিভে, মিড ক্যাপ স্মল ক্যাপ 3% উপর পতন দেখেছে, মিড ক্যাপ প্রায় 2.5% কাছাকাছি পতন দেখেছে, ক্যাপিটাল গুডসে পতন এসছে, বিভিন্ন স্টিল কোম্পানিজগুলোতে পতন এসছে। অর্থাৎ কেবল একটা সেক্টর যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, কেবল আমি আপনি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তা নয়, অধিকাংশ মানুষই কিন্তু আজকের কারেকশনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এইটার সঙ্গে আরেকটা সেন্টিমেন্ট ডেফিনেটলি হতেই পারে যে মার্কেট কোনো না কোনোভাবে ভয় পেয়েছে বা কোনো না কোনোভাবে ভয় পেতে চেয়েছে। তার কারণটা হচ্ছে যে বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টকস, আবার বলছি, বেশ চড়া দামে ট্রেড করছিল। কিছু স্টকস তো নিয়মিতভাবে তারা 52x হাই ছুঁয়ে চলেছিল, একদিন না দুদিন না দিনের পর দিন। সেইগুলোতে বেশ কিছু কোম্পানিজগুলোতে অত্যাধিক চড়া দামে যেহেতু শেয়ারসগুলো ট্রেড করছিল, ফলে মার্কেট কোনো না কোনো কারণ খুঁজছিল বা অজুহাত ছিল যার মাধ্যমে তারা এই কোম্পানিজগুলোর শেয়ারসগুলো ডিসপোজ অফ করতে পারে বা প্রফিট বুকিং করতে পারে, এটুকুনি ডেফিনেটলি বলা যেতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের ফিয়ার ইন্ডেক্স বা ভোলেটিলিটি ইন্ডেক্স ভারতে, যেটা মানুষের ফিয়ারটাকে গেজ করে, সেইটা আজকে 15.5% উপর বৃদ্ধি পেয়েছে, গোটা মাসে প্রায় 8.5% উপর বৃদ্ধি পেয়েছে ইন্ডিয়া ভেক্স। সুতরাং এটা একটা ডেফিনেটলি কজ অফ কনসার্ন, ডেফিনেটলি ভারতীয় শেয়ার বাজারে একটা ভয় তো অবশ্যই ঢুকেছে, এটা অস্বীকার করলে চলবে না। মনে রাখতে হবে মার্কেটে যখন কারেকশন শুরু হয় ইউজুয়ালি, তখন কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সবার আগে বিপদের গন্ধ পায়, তারপর কিন্তু পরের দিকে লার্জ ক্যাপে কারেকশনস আসতে থাকে। এটার সমস্ত
মেজর বিয়ার মার্কেটসে এটা চরিত্র বা যে কোনো মার্কেট কারেকশনে এটা চরিত্র। তার মানে এইটা কখনোই বলছি না বা আমি বলতে পারি না যে মার্কেটে কারেকশন শুরু হয়েছে বা মার্কেটে কারেকশন হবেই। মার্কেট আনপ্রেডিক্টেবল, সেটা তো বুঝতেই পারছেন আপনারা যারা শেয়ার বাজারে রয়েছেন। তবে এই ধরনের সংবাদগুলো মার্কেটে একটা কারেকশন নিয়ে ডেফিনেটলি চলে আসে। এই মার্কেটে এই কারেকশনটা এটা প্রলম্বিত হবে কিনা সেটাও আমরা কিছু জানি না, কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ইনভেস্টার্স বলুন বা ট্রেডার্স বলুন তারা কিন্তু একটা ভয়ের মধ্যে রয়েছে। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই বা আমাদের সন্দেহ করা উচিত নয়। এবার চলে আসি হচ্ছে যে আজকের 2 নম্বর যে কারণের ফলে মার্কেটে বিভিন্ন কোম্পানিজগুলোতে কারেকশন আসতে পারে, তার মধ্যে ডেফিনেটলি একটা ক্রুড অয়েলের দাম ক্রমাগত বৃদ্ধি হয়ে চলা 100-ডে মুভিং অ্যাভারেজের উপর কয়েকদিন আগে সেটা উঠে গিয়েছিল এবং এখন কিন্তু $76 ওপর ক্রুড অয়েল ট্রেড করছে, পার্টিকুলারলি ব্রেন্ট ক্রুড। আসুন জেনে নেই যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ক্রুড বাস্কেটসগুলোর ফিউচার্স অ্যান্ড ইন্ডাইসেসগুলো রয়েছে সেগুলো কত প্রতি ব্যারেল কততে ট্রেড করছে। এর মধ্যে WTI ক্রুড রয়েছে, সেটা $73.78 প্রতি ব্যারেল ট্রেড করছে। ব্রেন্ট ক্রুড $76.33 ট্রেড করছে। মার্বান ক্রুড $76.9 ট্রেড করছে। WTI মিডল্যান্ড $74.6 ট্রেড করছে। মার্চ $77.66 ট্রেড করছে। ওপেক বাস্কেট $74.93 ট্রেড করছে। ইন্ডিয়ান বাস্কেট $75.49 ট্রেড করছে। যদি মানে রুপি কারেন্সি যদি আপনি ধরেন সেক্ষেত্রে 6,200 টাকা প্রতি ব্যারেল কিন্তু ছাড়িয়ে গেছে। এইটা আপাতত মারাত্মক কজ অফ কনসার্ন না হলেও কিছুটা কনসার্ন তো ডেফিনেটলি বটেই। এছাড়া চলে আসি হচ্ছে যে আজকের 52 উইকস লো গুলো দেখুন, এর মধ্যে খেয়াল করে দেখবেন যে বেশ কিছু কোম্পানিজ তারা কিন্তু 52 উইকস হাই নতুন করে ছুঁয়ে গেছে। আসুন আলোচনা করা যায় কোন কোন কোম্পানিজ গুলো আজকে 52 উইকস লো ছুঁয়েছে। আরতি ইন্ডাস্ট্রিজ, অল কার্গো, গতি লিমিটেড, তারপর অন্ধ্র পেপার লিমিটেড, অ্যাপোলো পাইপস, অ্যাস্ট্রাল লিমিটেড। অ্যাস্ট্রাল কিন্তু বহুদিন ধরেই আন্ডার পারফর্ম করে যাচ্ছে, অথচ এর কয়েক বছর আগে এটা কিন্তু মারাত্মক ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছিল বিনিয়োগকারীদের জন্য। বাজাজ হাউসিং ফাইন্যান্স 52 উইকস লো। বন্ধন ব্যাংক, একজন জিজ্ঞাসা করছিলেন বন্ধন ব্যাংকের কি অবস্থা, আজকে কিন্তু 52 উইকস লো। 52 এছাড়া মুথুট মাইক্রোফিন্যান্স, ইয়েস ব্যাংক, ব্যাংকো প্রোডাক্টস 52 উইকস লো। মাদারসন সুমি ওয়ারিংস, মির্জা ইন্টারন্যাশনাল লিমিটেড, বারবিকিউ নেশন, কনকর অর্থাৎ কনসিউমার কর্পোরেশন, IRCTC, ইন্ডিয়া মার্ট ইন্টারমেশ, ধামপুর সুগার্স, দোয়ারিকের সুগার, কোঠারি সুগার্স, বিভিন্ন সুগার কোম্পানিজ গত কয়েক মাস ধরেই ভালো পারফর্ম করছে না। ইডাস ইন্টারন্যাশনাল, নেটওয়ার্ক 18, গ্রাইন্ডওয়েল নর্টন, GMDC, NMDC স্টিল, জে কর্প। আগের দিনই বলেছিলাম জে কর্প কি কারণে পতন দেখেছে এবং লাগাতার পতনের মুখ দেখে চলেছে। রাজেশ এক্সপোর্টস ম্যানেজমেন্টের মধ্যেই প্রবলেম রয়েছে। রাজেশ এক্সপোর্টস একদিন না দুদিন না কয়েক বছর ধরে আন্ডার পারফর্ম করছে। KP এনার্জিজ, শপার স্টপ, সূর্যল রশ্মি, টেক সলিউশনস, টাটা টেকনোলজিস। টাটা টেকনোলজিসের একটা খুব সুন্দর লিস্টিং হয়েছিল, কিন্তু টাটা টেকনোলজিস গত কয়েকদিন ধরে লাগাতার আন্ডার পারফর্ম করে চলেছে। উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক, ওরিয়েন্ট পেপার, এই কোম্পানিজগুলো তাদের 52 উইকস লো ছুঁয়েছে। চলে আসি সেই কোম্পানিজগুলো আজকে যারা সর্বাধিক পতন দেখেছে। PSU ব্যাংকসগুলো, কি ইন্ডিয়ান ব্যাংক বলুন, কি ইউনিয়ন ব্যাংক বলুন, সমস্ত কি কানাডা ব্যাংক বলুন, সমস্ত PSU ব্যাংকসগুলোতে আজকে সাবস্ট্যান্সিয়াল কারেকশন এসেছে। ইউনিয়ন ব্যাংক 7.5% উপর কারেকশন, HFCL 6.89% কারেকশন, আদানি এনার্জি 6.41% কারেকশন, NCC 6.14% কারেকশন। এছাড়া হিন্দুস্তান পেট্রোলিয়াম, হিন্দুস্তান কপার, SJVN, ব্যাংক অফ বরোদা, MCX ইন্ডিয়া, এরা 5.5 থেকে 6% মধ্যে কারেকশন। এছাড়া আদিত্য বিড়লা ফাইন্যান্স, IRFC, আদানি গ্রিন এনার্জি, ইয়েস ব্যাংক, CSC, GNFC, এরা 5 থেকে 5.5% মধ্যে আজকের কারেকশন দেখেছে। এছাড়া বহু স্টকস যারা রয়েছে যারা অন্তত 3 থেকে 5% মধ্যে কারেকশন দেখেছে। বিভিন্ন সেক্টরাল ইন্ডাইসেস গুলো যদি খেয়াল করে দেখেন, নিফটি 1.55% কারেকশন, BSE সেন্সেক্স 1.48% কারেকশন, নিফটি ব্যাংক 2.03 কারেকশন। কেবলমাত্র নিফটি IT কোনোভাবে জাস্ট মানে
যেটাকে বলে জলের সামান্য নিচে তার মাথা গেছে 0.21% কারেকশন। বিএসসি স্মল ক্যাপ 3%-এর উপর কারেকশন। বিএসসি মিড ক্যাপ 2.3%-এর উপর 3.7%-এর উপর কারেকশন। নিফটি অটো 2.27%-এর উপর কারেকশন। বিএসসি ক্যাপিটাল গুডস 2.47% কারেকশন। এছাড়া বিএসসি মেটালসের সর্বাধিক পতন এসছে 3.10% কারেকশন। সেক্টর পারফরমেন্স বলার মতন কিছুই নেই, সমস্ত 2 থেকে 2.5%-এর মধ্যে কারেকশন এসছে। কেবলমাত্র ইনফরমেশন টেকনোলজি যত স্টক 0.02% বৃদ্ধি পেয়েছে। কি ম্যানুফ্যাকচারিং বলুন কি মিডিয়া বলুন কোনোটাই ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। তবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে অযথা আতঙ্কিত হবেন না। বারবার একটাই কথা, আমাদের ধৈর্য ধরতে হবে। এখনো অবধি এমন কিছুই ঘটেনি যার ফলে আমরা অযথা আতঙ্কিত হব। কিন্তু এইটা নিয়ে মানুষ যেহেতু যেটাকে বলে হচ্ছে ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, আমাদের সবারই অবস্থা সেরকম হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের 4 বছরের আগের সেই ভয়ানক স্মৃতি এখনো টাটকা রয়েছে। তবে ফেথ রাখুন যে ডেফিনেটলি দিস টু শ্যাল পাস। এরকমও এই ধরনের ঘটনাও চলে যাবে, আমরা ডেফিনেটলি আবার এটাকে ওভারকাম করতে পারবো। মার্কেট ডেফিনেটলি এই সময়টা একটু আতঙ্কিত থাকে, তবে ওভারঅল ফান্ডামেন্টালি গুড কোম্পানিজগুলোকে নিয়ে কোনোদিনও কোনো চিন্তা করার মতন কিছু ছিল না। আর সেটাতে হতে পারে কখনো 2 বছর 3 বছর 4 বছর সাইড ওয়াইজ মুভমেন্ট হতেই পারে। সুতরাং তবে সবচেয়ে বেশি যেটা প্রবলেমে পড়ে ইউজুয়ালি এই ধরনের কারেকশন সেটা হচ্ছে মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ। বিড ক্যাপ তার থেকে অপেক্ষাকৃত কম রিস্কি। ওভারঅল যদি বলেন যে লার্জ ক্যাপসগুলোই কিন্তু এই সময় ইউজুয়ালি কিছুটা স্টেবিলিটি দিয়ে থাকে এবং ডিফেন্সিভ সেক্টরসগুলো এর মধ্যে হেলথ কেয়ার রয়েছে, ফার্মা রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, এফএমসিজি রয়েছে। এই ধরনের স্টকসগুলো ইউজুয়ালি ডিফেন্সিভ স্টকস বলা হয়। কিন্তু আজকেরও কিন্তু কোনো সেই অর্থে আইটি বাদ দিয়ে ডিফেন্সিভ সেক্টরগুলো কিন্তু তারা তাদের বিভিন্ন স্টকসগুলোতে ভালো এবং বড় কারেকশন এসেছে। যাই হোক, এখানেই শেষ করব। যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম, হতে পারে সেই কোম্পানিজগুলোর মধ্যে কোনোটাতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেখুন, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এখানে কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য কিন্তু এই ধরনের এপিসোডস করা। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল সাজেশনস, রিকমেন্ডেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না। এখানে শেয়ার কি, শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করছে এটা নিয়ে আলোচনা এবং বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস এবং কোম্পানির ফান্ডামেন্টালস নিয়ে কিন্তু আলোচনা করা হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার।